প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের কর্মমুখী রসায়ন অধ্যায়ে কলয়েড, সাসপেনশন এবং কোয়াগুলেশনের দ্বিতীয় পর্ব আলোচনা করব। এই পর্বে আমরা রেখেছি, প্রথমেই তোমরা দেখে নাও ক্রিস্টালয়েড কি, কলয়েড ও ক্রিস্টালয়েডের মধ্যে পার্থক্য কি, কলয়েডের শ্রেণীবিভাগ এবং কলয়েড সুস্থিতির কারণ কি। আমরা প্রথমেই ক্রিস্টালয়েড সম্পর্কে আলোচনা করছি। ক্রিস্টালয়েড হলো দ্রবীভূত পদার্থের দ্রবকণা বা বিস্তারিত কণা বিস্তার মাধ্যমের মধ্যে যখন সম্পূর্ণ মিশে যায়, এই বিস্তারিত কণা পার্চমেন্ট কাগজ অথবা উদ্ভিদ বা প্রাণীর কোষের ঝিল্লি ভেদ করে যেতে পারে, সেগুলোকে বলা হয় ক্রিস্টালয়েড। সাধারণত ক্রিস্টাল, বিশেষ করে আমরা যেগুলোকে বলি ক্রিস্টাল লেটিস, একটি আয়নিক যৌগের ক্যালাসাকার এই কঠিন পদার্থের দ্রবণ, সেটি হলো ক্রিস্টালয়েড। যেমন মনে করো সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ, অথবা তোমরা যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণকে ধরতে পারো, সেগুলো হলো ক্রিস্টালয়েড। এগুলো সরাসরি কোষঝিল্লি ভেদ করে চলে যেতে পারে। কিন্তু কলয়েডের সাথে ক্রিস্টালয়েডের পার্থক্য কি? কলয়েড হলো এর চেয়ে একটু বড় কণা। আসলে এই ক্রিস্টালয়েড যেই দ্রবণ তৈরি করে সেটি হলো প্রকৃত দ্রবণ। তোমরা জানো প্রকৃত দ্রবণের মধ্যে তার কণার আকৃতি 0.01 ন্যানোমিটার এর চেয়ে ছোট, অথবা ক্ষুদ্রতর কণা, ক্ষুদ্রতর বিস্তরিত কণা। তাহলে এই যখন বিস্তরিত কণার আকৃতি 0.01 ন্যানোমিটারের চেয়ে ক্ষুদ্রতর হবে, সেই দ্রবণটাকে আমরা বলবো ক্রিস্টালয়েড। যেমন আয়নিক যৌগের ক্যালাসাকার কঠিন পদার্থের দ্রবণ, যেমন মনে করো সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আমরা যখন এটাকে একুয়াস বা জলীয় দ্রবণে আমরা আয়নিত করি, তখন এটি সম্পূর্ণরূপে আয়নিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে পরিণত হয়। এই যে দ্রবণটি, এই যে আয়নগুলো কোষঝিল্লির মধ্য দিয়ে সরাসরি বেপিত হতে পারে, কিন্তু যে কোনো কলয়েড দ্রবণ এর মধ্য দিয়ে বা পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে, উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের ঝিল্লির মধ্য দিয়ে যেতে পারে না। যেমন মনে করো ডিমের সাদা অংশ, তুমি ডিমের সাদা অংশকে যদি পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে প্রবাহিত করা হয়, দেখবে সেটি পাস হচ্ছে না, অর্থাৎ ওই পার্চমেন্ট কাগজকে অতিক্রম করতে পারছে না। তাইলে এটি কিন্তু ক্রিস্টালয়েড পদার্থ নয়, এটি তরল পদার্থ। এইখানে আমরা যে ডিমের যে সাদা অংশ, এটি প্রোটিন জাতীয় পদার্থ। তাহলে এই প্রোটিন হলো এক ধরনের কলয়েড পদার্থ। এই কলয়েড তোমার কি পার্চমেন্ট কাগজ এবং উদ্ভিদ বা প্রাণীজ কোষে কোষঝিল্লির মধ্য দিয়ে যেতে পারে না। তাহলে এটি হলো ক্রিস্টালয়েড এবং কলয়েডের মধ্যে পার্থক্য। এবার আমরা আসবো কলয়েডের শ্রেণীবিভাগ। আমরা গত ক্লাসে কলয়েড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম যে কলয়েডের মধ্যে দুইটি উপাদান থাকে। একটি হলো বিস্তরিত কণা, আর একটি হলো বিস্তরণ মাধ্যম। অর্থাৎ যার পরিমাণ বেশি থাকে সেটি হলো বিস্তরণ মাধ্যম, আর যার পরিমাণ কম থাকে সেই উপাদানটি হলো বিস্তরিত কণা। এই বিস্তরিত কণা এবং বিস্তরণ মাধ্যমের প্রকৃতির উপর ভিত্তি করে কলয়েডকে 5টি শ্রেণীতে ভাগ করা হয়। তারপরে বিস্তরিত কণা এবং বিস্তরণ মাধ্যমের ভৌত অবস্থা, সেক্ষেত্রে বিস্তরণ মাধ্যম কঠিন, তরল, গ্যাসীয় হতে পারে ইত্যাদির উপর ভিত্তি করে কলয়েডকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? 5টি শ্রেণীতে ভাগ করা হয়। যেমন 1 নম্বর হলো এরোসল।
আমরা একটু ডিটেলস লিখে দিই। বিস্তরিত কণা এবং বিস্তরণ মাধ্যম, এটি ডিসপার্সড মিডিয়াম, এটা দেখো ডিসপারশন মিডিয়াম। হ্যাঁ, বিস্তরণ বা বিস্তরণ মাধ্যম, এটি কঠিন, তরল অথবা গ্যাসীয় হতে পারে। এর ভৌত অবস্থার উপর ভিত্তি করে কলয়েডকে নিম্নোক্ত 5 শ্রেণীতে ভাগ করা হয়, যথা 1 নাম্বার হলো এরোসল, আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। 2 নাম্বার হলো ফোম, তোমরা ফোমের কথা শুনে থাকবে, ফোম। 3 নাম্বার হলো জেল। 4 নাম্বার হলো ইমালশন, আর 5 নাম্বার হলো সল্ট। এবার আমরা এই যে এদের যে কলয়েডের যে 5টি শ্রেণী, এরোসল, ফোম, জেল, ইমালশন, সল্ট ইত্যাদি আমরা বিস্তারিত আলোচনা করছি। এখানে দেখবে বিস্তরণ মাধ্যম এবং বিস্তরিত কণার এই ভৌত প্রকৃতির উপরে এই যে শ্রেণীবিভাগ করা হয়, এক্ষেত্রে দেখবে যখন বিস্তরণ মাধ্যমটি গ্যাস হয় এবং বিস্তরণ কণা সেটি কঠিন হতে পারে, তরল হতে পারে। এর উপর ভিত্তি করে এরোসল আবার 2 প্রকার, একটি কঠিন এরোসল আর একটি হলো তরল এরোসল, যেগুলো আমরা বোর্ডে দেখাচ্ছি, খেয়াল করো। তাহলে এরোসল কারা? এরোসল বিস্তরণ মাধ্যম গ্যাসীয় হলে সেই কলয়েডকে বলা হয়, 'এরোসল'। এরোসল 2 প্রকার। 1 নাম্বার হলো কঠিন এরোসল। 2 নাম্বার হলো তরল এরোসল। তোমরা বুঝতেই পারছো এখানে যে কঠিন এরোসল, আমরা যদি এখানে লিখি বিস্তরিত কণা, আর এইখানে লিখব বিস্তরণ মাধ্যম। এখানে লিখব তাদের উদাহরণ। খেয়াল করো, কঠিন এরোসলের বিস্তারিত কণা হলো কঠিন আর বিস্তরণ মাধ্যম গ্যাস। তাহলে এই ধরনের কঠিন এরোসল কি আছে? যেমন ধোঁয়া, আমরা ধোঁয়া দেখে থাকি, তোমরা দেখছো অনেক সময় ইট ভাটির ধোঁয়া, কালো ধোঁয়া, সেটি হলো কঠিন এরোসল। এখানে বিস্তারিত কণা কঠিন
এবং বিস্তরণ মাধ্যম গ্যাস। তাহলে এটি কি? ধোঁয়া। অথবা বায়ুতে ভাসমান ধূলিকণা, বায়ুতে ভাসমান ধূলিকণা ইত্যাদি হলো কঠিন এরোসল। এবার আমরা দেখব তরল এরোসল। তরল এরোসলের কি? বিস্তারিত কণা হলো তরল এবং বিস্তারণ মাধ্যম হলো গ্যাস। সেটি কি? তরল এরোসল খেয়াল করো, সেটি হলো কুয়াশা। তোমরা কুয়াশা দেখে থাকবে শরৎকালে বা শীতকালের শুরুতে কুয়াশা এবং মেঘ, আকাশের যে মেঘ, সেটি হলো তরল এরোসল। সেখানে হলো বিস্তারিত কণা তরল, পানির কণা আর গ্যাস, বায়ুমণ্ডলীয় গ্যাস, সেটি হলো তরল এরোসল। তাহলে আমরা এটা বুঝলাম যে এই যে এরোসল কাকে বলে? বিস্তরণ মাধ্যম গ্যাসীয় হলে সেই কলয়েডকে তখন বলা হবে এরোসল। এবার আসি আমরা ফোম। ফোম, তাহলে ফোম কি? এটা একটু ভিন্ন। বিস্তরিত বস্তুকণা যদি তোমার গ্যাস হয়, বিস্তারিত বস্তুকণা, ওটা ছিল আগেরটা ছিল এরোসল, ছিল বিস্তরণ মাধ্যম, আর এটি হলো বিস্তারিত বস্তুকণা গ্যাস হলে সেই কলয়েডটিকে বলা হয় ফোম। ফোম আবার দুই প্রকার। ফোম দুই প্রকার, যথা একটা হলো কঠিন ফোম, তরল ফোম। এখানে আমরা বলছি বিস্তরিত কণা যদি গ্যাস হয়, আমরা তাদের উদাহরণ লিখব। তাদের বিস্তরণ বলছি বিস্তরিত কণা গ্যাস, তাহলে এটি যদি গ্যাস হয় এবং বিস্তরণ মাধ্যম যদি কঠিন হয়, সেটি হলো কঠিন ফোম। সেটি কি? যেমন তোমরা কেকের কথা দেখছো, কেকের মধ্যে কি থাকে? কঠিন বস্তুর মধ্যে, এই যে কেক, আমরা যে কোনো কেক দেখি এরকম কেক ফুলে থাকে, এখানে ফোমের মতো মনে হয়। এখানে বিস্তরিত বস্তুকণা বায়ু আর বিস্তরণ মাধ্যম হলো কঠিন পদার্থ, সেটি কি? কঠিন ফোম। তাহলে উদাহরণটা কি? কেক। এরপরে সেটা আর কি হতে পারে? কেক, জামা পাথর। কি হতে পারে? জামা পাথর। জামা পাথরের মধ্যে তোমরা দেখবা জামা পাথর কোনগুলো? একদম যেই পাথরগুলো চাজরা হয়ে গেছে, মাঝখানে দেখবে বায়ু জমে আছে, সেটি হলো কঠিন ফোম। আবার আসো তরল ফোম। তাই তরল ফোমের ক্ষেত্রে বিস্তারিত কণা কি? গ্যাস, বিস্তরণ মাধ্যম সেটা হলো তরল। এটি তোমরা সহজেই চিনবে তরল ফোম কোনটি। যেমন মনে করো সাবানের ফেনা। সাবানের ফেনা তোমরা দেখেছো, সেখানে পানি তরল, গ্যাস থাকে, সেখানে দেখবে সাবানের ফেনা, সেটি হলো তরল ফোম। আরেকটি সবচেয়ে বেস্ট উদাহরণ হলো কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস। তোমরা যেটা খেয়ে থাকো, খুব বেশি প্রিয় তোমাদের সফট ড্রিঙ্কস, নিশ্চয়ই খেয়েছ, এমন কেউ নাই যে সফট ড্রিঙ্কস খাও নাই। সেটি কি বলতে পারো? সেটি কি? সোডা ওয়াটার।
সেটি কি সোডা ওয়াটার, মানে সোডা ওয়াটার কি কার্বন ডাই অক্সাইড আর পানি। সোডা ওয়াটার এটাকে কি বলা হয়, কার্বন ডাই অক্সাইড আর হলো পানি, এটাকে কি বলা হয়, সোডা ওয়াটার। এটিও তোমরা সবাই খেয়ে থাকো, 7 আপ, পেপসি, কোলা যা আছে, এই ধরনের সফট ড্রিঙ্কস গুলো হলো তরল ফর্ম। এটি হলো সফট ড্রিঙ্কস, সোডা ওয়াটার। তাহলে এই হলো ফর্ম। এবার আমরা যাব জেল। তাহলে জেল কি, খেয়াল করো, বিস্তারিত বস্তুকণা যদি তরল হয়, বিস্তারিত বস্তুকণা যদি কি হয়, তরল হয়, জেল। এবং বিস্তরণ মাধ্যম যদি কঠিন হয়, বিস্তারিত বস্তুকণা যদি তরল হয়, বিস্তরণ মাধ্যম যদি কঠিন হয়, সেটিকে বলা হয় জেল। তাহলে লিখবো আমরা বিস্তরিত বস্তুকণা, কি বলছি, বিস্তারিত বস্তুকণা তরল এবং বিস্তরণ মাধ্যম, বিস্তরণ মাধ্যম যদি কঠিন হয়, তখন ওই কলয়েডকে জেল বলা হয়। কি বলা হয়, জেল বলা হয়। তাহলে জেলটা কি আমরা লিখি, জেল বিস্তারিত বস্তুকণা তরল, বিস্তরণ মাধ্যম কঠিন, কঠিনই ছিল, কঠিন। তাহলে এদেরকে বলা হয় জেল। যেমন পনির, দই, মাখন ইত্যাদি। এখানে দেখো জেল, যে কোনো জেল, পনির, দই, মাখন, জুতার কালি, সেটি কি, জুতোর কালি। কি হলো, জুতোর কালি ইত্যাদি হলো জেল। এরপর আসো আমরা যাব ইমালশন। ইমালশন কি, ইমালশন হলো বিস্তারিত বস্তুকণা যদি তরল এবং বিস্তরণ মাধ্যমও যদি তরল হয়, দুইটি যদি একই হয়, বিস্তরণ মাধ্যমও যদি তরল হয়, তখন ওই কলয়েডকে বলবো আমরা ইমালশন। সেটাকে কি বলবো, ইমালশন। তাহলে আমরা লিখছি ইমালশন। সেটি কি, বিস্তরিত কণা তরল, বিস্তরণ মাধ্যমও তরল। তাদের উদাহরণ কি, সবচেয়ে বেশি প্রকৃষ্ট উদাহরণ হলো, তোমরা জেনে থাকবে, গরুর দুধ বা যে কোনো দুধ, সেটি হলো ইমালশন। দুধ একটি ইমালশন। এখানে বিস্তরিত বস্তুকণা তরল এবং বিস্তরণ মাধ্যম তরল। এখানে কি, দুধের মধ্যে বিস্তরণ মাধ্যম পানি, তোমরা জানো, এবং বিস্তরিত বস্তুকণা হলো চর্বি বা প্রোটিন, চর্বি বা প্রোটিন দুধের মধ্যে, সেটিকে কি বলা হয়, ইমালশন বলা হয়। শ্যাম্পু আছে, শ্যাম্পু এবং ক্রিম, যে কোনো ক্রিম, স্নো ক্রিম, আমরা ফ্রেশনার ক্রিম ব্যবহার করি, সেগুলো হলো ইমালশন। এবং আরেকটি যেটি হলো তোমার
সেটি হলো তেলের পানি। যেমন তেলকে আমরা যদি পানিতে ঢালি সেটিও দুইটা দুইটা তরল, সেটি কি তেলের পানি অথবা পানিতে তেল। তাহলে এই ছিল জেল এবং ইমার্শন। এরপরে আমরা আসব সল্ট। সেটা কি সল্ট। এক্ষেত্রে বিস্তরিত কণা যদি কঠিন হয় এবং তখন সেই তোমার এই কলয়টিকে বলা হয় সল্ট। তাহলে বিস্তরিত কণা যদি কঠিন হয় তখন সেই কলয়টিকে বলা হয় সেই কলয়টিকে কি বলা হয় সল্ট। সল্ট দুই প্রকার, সল্ট দুই প্রকার। একটি হলো কঠিন সল্ট আর একটি তরল সল্ট। একটি হলো কঠিন সল্ট আর একটি হলো তরল সল্ট। একটি কি তরল সল্ট। তাহলে এখানে দেখো বিস্তরিত বস্তুকণা কি কঠিন। তাহলে বিস্তরিত বস্তুকণা যদি কঠিন হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিস্তরণ মাধ্যমও যদি কঠিন হয় তখন আমরা সেটিকে বলবো কঠিন সল্ট। এটি একটি প্রকৃষ্ট উদাহরণ সংকর ধাতু, তোমরা জেনে থাকবে, যেমন ডুরালোমিন। আবার আমরা বাস্তবে যেগুলো দেখি যেমন বিভিন্ন ধরনের ব্রোঞ্জের প্রয়োগ দেখে থাকো। ব্রোঞ্জের মধ্যে কি আছে? তামা এবং দস্তা আছে, টিন এবং দস্তা। তামা এবং দস্তা দিয়ে কাঁসা এবং টিন এবং দস্তা দিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। তাইলে এটি হলো একটি হলো সংকর ধাতু। সংকর ধাতু অ্যালয় যেটা তাদেরকে বলা হয়, কি বলা হয় ইংরেজিতে বলা হয় অ্যালয়। সেটি কি? যেমন একটা উদাহরণ দিলাম, ডুরালুমিন উড়োজাহাজ তৈরিতে ব্যবহৃত হয়। এটি অ্যালুমিনিয়াম সিলিকন এর মিশ্রণে তৈরি একটি কঠিন সল্ট ডুরালুমিন। তারপর আছে কি কাঁসা বা পিতল। কাঁসা বা পিতল সেটি কি কপার এবং জিঙ্ক। ব্রোঞ্জের পদার্থ নাম পাও, সেটা হলো টিন এবং দস্তা, মানে জিঙ্ক এবং টিন সেটি হলো কঠিন সল্ট। এবার আমরা যাব তরল সল্ট। তরল সল্টটা হলো বিস্তরিত বস্তুকণা কঠিন আর বিস্তরণ মাধ্যম তরল। এর মধ্যে দেখবে আমরা যে মিল্ক অফ ম্যাগনেসিয়া যেটা খাই গ্যাস্ট্রিকের ওষুধ হিসাবে, অ্যান্টাসিড সিরাপ, সেটি হলো তরল সল্ট। অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা যখন পানিতে দ্রবীভূত করি সেটি হলো কঠিন সল্ট। তাহলে মিল্ক অফ ম্যাগনেসিয়াম, মিল্ক অফ ম্যাগনেসিয়াম, মিল্ক অফ লাইম, মিল্ক অফ লাইম। তারপর আর কি আছে? গোল্ড সল্ট, গোল্ড সল্ট, প্লাটিনাম সল্ট, প্লাটিনাম সল্ট, সিলভার সালফাইড সল্ট, সিলভার সালফাইড সল্ট, ফেরিক হাইড্রোক্সাইড সল্ট, হাইড্রোক্সাইড সল্ট, ফেরিক হাইড্রোক্সাইড সল্ট ইত্যাদি। এগুলো হলো সল্ট।
এদের মধ্যে কি দেখো, গোল্ডকে যদি আমরা পানিতে করি, গোল্ড একটি কঠিন পদার্থ, সেটাকে পানিতে যদি আমরা মিশাই সেটি হবে তরল সল, সেটির নাম দেওয়া হয় গোল্ড সল। আবার প্লাটিনামকে যদি দিই, পানির মধ্যে দিই, মিশানো হয়, তাহলে সেটা হবে প্লাটিনাম সল। সিলভার সালফাইড সল, ফেরিক হাইড্রোক্সাইড সল, এগুলো হলো তরল সল। তাহলে এই হলো বিস্তরিত কণা এবং বিস্তরিত মাধ্যমের ভৌত অবস্থার প্রকৃতির উপর ভিত্তি করে এই কলয়েড 5 শ্রেণী। এরপর আরেকটি শ্রেণী বিভাগ আছে, সেটি হলো দ্রাবকের প্রতি আসক্তি, অর্থাৎ বিস্তরিত মাধ্যমের আসক্তি এবং কলয়েড প্রস্তুতির পদ্ধতির উপর ভিত্তি করে কলয়েড আবার 2 প্রকার, তাদেরকে 2 শ্রেণীতে ভাগ করা, সেটা আমরা আলোচনা করছি। দ্রাবকের প্রতি মিন্স এটি কি, অর্থাৎ বিস্তরিত মাধ্যমের এটা বিস্তরিত মাধ্যমের প্রতি বিস্তরিত মাধ্যমের প্রতি দ্রব কণা অথবা বিস্তরিত কণার আসক্তি এবং কলয়েড প্রস্তুত পদ্ধতির উপর ভিত্তি করে কলয়েড 2 শ্রেণী, 2 শ্রেণীর, যথা 1 নম্বর হলো দ্রাবক আকর্ষী কলয়েড, এটিকে বলা হয় লায়োফিলিক কলয়েড। আরেকটি হলো দ্রাবক বিকর্ষী কলয়েড, সেটি হলো লায়োফোবিক কলয়েড। এই যে 2 শ্রেণীর কলয়েড, এটি আমরা বলছি বিস্তরিত কণার আসক্তি কার প্রতি, বিস্তরিত মাধ্যমের প্রতি, এই যে আসক্তি অথবা কলয়েডের যে প্রস্তুত পদ্ধতি তার উপর ভিত্তি করে কলয়েড কয় শ্রেণীর, 2 শ্রেণীর। একটিকে কি বলা হচ্ছে স্যার, দ্রাবক আকর্ষী কলয়েড, আর একটি বলা হচ্ছে দ্রাবক বিকর্ষী কলয়েড। এবার আমরা দেখব যে দ্রাবক আকর্ষী কলয়েডটা কি। আসছি আমরা দ্রাবক আকর্ষী কলয়েড। সাধারণত দ্রাবক আকর্ষী কলয়েড বিস্তারিত কণা এবং বিস্তারিত মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। মানে যে কলয়েডের ক্ষেত্রে বিস্তারিত কণা বিস্তারিত মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং এদেরকে প্রস্তুত করার সময় শুধুমাত্র তাপ শক্তি প্রয়োগ করে এদেরকে সহজেই প্রস্তুত করা যায়, বা একটু তাপ প্রয়োগ করে বিস্তারিত বস্তু কণাকে বিস্তারিত মাধ্যমের সাথে মিশিয়ে দিলেই যখন কোনো কলয়েড তৈরি হয়ে যায়, সেটি হলো দ্রাবক আকর্ষী কলয়েড। সেটি কি হতে পারে, এই দ্রাবক আকর্ষী কলয়েড যেমন মনে করো জিলাটিন,
তোমরা জেনে থাকবে গাম ইত্যাদিকে যদি পানির মধ্যে মিশিয়ে দাও তাহলে অল্পতেই এরা পানিতে মিশে যায়, বা একটু তাপ প্রয়োগ করলে জেলেটিন পানির মধ্যে একদম দ্রবীভূত হয়ে যায়। তাহলে এই দ্রাবক আকর্ষী কিন্তু উভমুখী। উভমুখী কেন? এই কলয়েডকে যদি তোমার কি করা হয়, আলাদা করা হয়, বিস্তৃত কণাকে বিস্তৃত মাধ্যম থেকে আলাদা করা হয়, বা তাদেরকে যদি প্রথমে জমাবদ্ধ করা হয়, হ্যাঁ, তারপর আবার তাদেরকে জমাটবদ্ধ অবস্থা থেকে পুনরায় কলয়েডে ফিরিয়ে আনা সম্ভব। সেই জন্য এদেরকে কি বলা হচ্ছে? উভমুখী। এরা উভমুখী। এবং আরেকটি বিষয় লক্ষণীয় যে এরা কিন্তু এই দ্রবণ, এই কলয়েডটা কিন্তু সুস্থিত। এর সুস্থিতির কারণ তিনটি, সেটি আমরা বিস্তারিত আলাপ করব। এরপর আমরা আসি দ্রাবক বিকর্ষী কলয়েড কারা। সাধারণত দ্রাবক বিকর্ষী কলয়েডের ক্ষেত্রে দ্রাবক, আমরা লিখেছি দ্রাবক বিকর্ষী কলয়েড, দ্রাবক বিকর্ষী কলয়েড এর মধ্যে বস্তুকণা, বিস্তরিত কণা বিস্তরণ মাধ্যমের প্রতি তার আকর্ষণ খুবই কম। এটির প্রস্তুত পদ্ধতিও জটিল, সহজে এদেরকে প্রস্তুত করা যায় না, এবং এটি একমুখী। যদি কোনোভাবে এই দ্রাবক বিকর্ষী কলয়েডকে জমাটবদ্ধ করা হয়, তাকে পুনরায় আবার কলয়েডে পরিণত করা যায় না, অর্থাৎ এটি একমুখী। যেমন মনে করো গোল্ড সল, প্লাটিনাম সল, হাইড্রোক্সাইড সল, যেমন মনে করো ফেরিক হাইড্রোক্সাইড সল, সিলভার সালফাইড সল ইত্যাদি হলো তোমার দ্রাবক বিকর্ষী কলয়েড। হ্যাঁ, এগুলো এরা যখন তৈরি হয়, এদেরকে যদি একবার জমাটবদ্ধ করা হয় তাহলে সেগুলিকে আর পূর্বের অবস্থায় ফিরে আনা সম্ভব হয় না। এখন আমরা আলোচনা করব কি, তাহলে দ্রাবক বিকর্ষী কলয়েড, আমরা দ্রাবক আকর্ষী কলয়েড, তাদের সংজ্ঞা আমরা দিলাম। এবার আমরা দেখব এই যে কলয়েড তৈরি হয়, একটা প্রশ্ন সবসময় পরীক্ষা আসে, এই কলয়েডের সুস্থিতির কারণ। তোমরা একটা জিনিস জেনে নাও, সেটা হল দ্রাবক বিকর্ষী কলয়েড কিন্তু দ্রাবক আকর্ষী কলয়েডের মতো এতটা সুস্থিত নয়। সুস্থিত না হওয়ার কারণও আছে। সেই ক্ষেত্রে দ্রাবক বিকর্ষী কলয়েডের ক্ষেত্রে দেখা যায়, সেক্ষেত্রে তাদের যে কলয়েড কণাগুলো ভ্যান ডার ওয়ালস আকর্ষণের কারণে তারা একত্রিত হয়ে একটা বড় কণায় পরিণত হয়। যখন বড় কণায় পরিণত হয় তখন তাদের মধ্যে ব্রাউনীয় গতিটা লোপ পায়। তখন অভিকর্ষ ত্বরণের প্রভাবে এরা তৃতীয় পড়ে, অর্থাৎ সেক্ষেত্রে তখন সে তোমার তার কলয়েডের প্রকৃতিটা নষ্ট হয়ে যায়, এটি অস্থায়ী। তাহলে আমরা কি কি জানলাম? দ্রাবক আকর্ষী কলয়েড, দ্রাবক বিকর্ষী কলয়েডের মধ্যে কোনটি বেশি সুস্থিত? দ্রাবক আকর্ষী কলয়েড সুস্থিত বেশি। দ্রাবক বিকর্ষী কলয়েডে সুস্থিত, কিন্তু দ্রাবক আকর্ষী কলয়েডের মতো অতটা সুস্থিত নয়। এবার আসবো আমরা এই যে কলয়েডের সুস্থিতি, এর সুস্থিতির কারণ কি কি? দ্রাবক আকর্ষী কলয়েডের সুস্থিতির কারণ তিনটি। দ্রাবক আকর্ষী কলয়েডের সুস্থিতির কারণ তিনটি, যথা এক নম্বর হলো ব্রাউনীয় গতি। ব্রাউনীয় গতি। দুই নম্বর হলো একই রকম একই চার্জের, একই প্রকৃতির চার্জের বিস্তরিত কণা, বিস্তরিত বস্তু কণা। তিন নম্বর হলো দ্রাবক সংযোজন। দ্রাবক
সংযোজন বিষয়টি খেয়াল করবে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ব্রাউনীয় গতি। কলয়েড কণাসমূহের মধ্যে ব্রাউনীয় গতি বিদ্যমান। ব্রাউনীয় গতির কারণে কলয়েড কণা ইতস্তত ভ্রমণ করতে থাকে সর্বদাই, এবং কণাটি কিন্তু সর্বদাই গতিশীল, ফলে সে কোনো সময় থেমে যায় না। যেহেতু থেমে যায় না, ব্রাউনীয় গতি কখনো তার শূন্য হয় না, ফলে এর সুস্থিত হয়ে থাকে। কলয়েড অনেক স্থায়ী হয়ে থাকে, দ্রাবক আকর্ষী কলয়েড। একই প্রকৃতির চার্জের বিস্তরিত বস্তু কণা, এর একই প্রকৃতি, মনে করো সবগুলোই ধনাত্মক চার্জ থাকলো, তারা পরস্পরকে বিকর্ষণ করে। হ্যাঁ, এটি দ্রাবক আকর্ষী সবগুলোই একই প্রকৃতির চার্জের কণা থাকে। সেটি তোমার যেমন ধনাত্মককে বিকর্ষণ করে, তারা তখন এই কণাগুলো আর একত্রিত হতে পারে না, ফলে এটি সুস্থিত। আর এটি হলো দ্রাবক সংযোজন। দ্রাবক সংযোজন হলো, যেহেতু সে বিস্তরিত বস্তু কণাটি দ্রাবকের প্রতি তার আসক্তি বেশি, তখন দ্রাবকের কণাগুলো তার চারিপাশে এসে একটি স্পেয়ার তৈরি করে ফেলে, একটি আবরণের মতো একটি স্পেয়ার তৈরি করে ফেলে। ফলে কি হয়, বিস্তরিত বস্তু কণাগুলো পরস্পরের সংস্পর্শে আর আসতে পারে না, তারা পরস্পর থেকে দূরে থাকে, ফলে তার স্থায়িত্ব বেশি হয়। বুঝতে পেরেছ? এবার আমরা আলোচনা করব দ্রাবক বিকর্ষী কলয়েডের সুস্থিতির কারণ হলো দুটি। সুস্থিতির কারণ কয়টি? দুটি। তার ক্ষেত্রে দ্রাবকের সংযোজনটি নেই, ব্রাউনীয় গতি এবং একই প্রকৃতির চার্জের বস্তু কণা। এই যে ব্রাউনীয় গতি এবং একই প্রকৃতির চার্জের বস্তু কণা, সেটি দেখো। ব্রাউনীয় গতি, এটি আমরা বলেছি যে ব্রাউনীয় গতির কারণে কলয়েড কণাটি সর্বদাই গতিশীল থাকে, সে কখনো স্থির হয় না। আর একই প্রকৃতির চার্জের, যেমন আমরা বলছি হাইড্রোক্সাইড সল, সিলভার সালফাইড সল বা আর্সেনিক সালফাইড সল, এগুলো একটু দেখো। সেক্ষেত্রে দেখো আর্সেনিক সালফাইড সল, যেমন আমরা যদি হাইড্রোক্সাইড সল দেখি, যেমন ফেরিক হাইড্রোক্সাইড, এই কণাটির চারপাশে থাকবে ফেরিক আয়ন ধনাত্মক, একই চার্জ, ফেরিক আয়ন ধনাত্মক, একই চার্জ। এই যে ধনাত্মক চার্জ ফেরিক আয়ন 3+ হবে, এটি 3+, একই প্রকৃতির চার্জের উপস্থিতির কারণে তারা পরস্পর কি করে বিকর্ষণ করে, একটা নির্ধারিত দূরত্ব রেখে তারা অবস্থান করে, ফলে তারা কখনো একত্রিত হয়ে বড় দলায় বা বড় কণায় পরিণত হয় না। আবার আর্সেনিক সালফাইড, এটি দেখো S3, এটি ঋণাত্মক চার্জ, S2 মাইনাস, S2 মাইনাস, S2 মাইনাস, S2 মাইনাস, S2 মাইনাস, S2। এই যে ঋণাত্মক চার্জ তার চারপাশে থাকার কারণে সমধর্মী চার্জগুলো পরস্পরকে আমরা জানি বিকর্ষণ করে, ফলে তার কণাগুলো কখনো সহজে একত্রিত হয় না। এই হলো কলয়েড কণার সুস্থিতির কারণ। আজকে আমরা এটুকু আলোচনা করব। আমরা আগামী ক্লাসে সাসপেনশন এবং কলয়েডের প্রস্তুতি এবং কোয়াগুলেশন নিয়ে আলোচনা করব তৃতীয় পর্বের ক্লাসে। ধন্যবাদ সবাইকে।